কমরেড যুবজ্যোতি সাহাকে কমরেড অশোক সরকার ফুল দিয়ে সম্বর্ধিত করছেন। আমাদের পদযাত্রী এবং রাজ্যের যুব সংগঠনের সভাপতি কমরেড দীপশিতা ধর, কমরেড দীপশিতা ধরকে কমরেড দর্পণ ভট্টাচার্য ফুল দিয়ে সম্বর্ধিত করছেন। কমরেড ময়ূর বিশ্বাস, কমরেড ময়ূর বিশ্বাসকে ফুল দিয়ে সম্বর্ধিত করছেন ছাত্র নেতা বাদল মিস্ত্রি। কলতান দাশগুপ্তকে ফুল দিয়ে সম্বর্ধিত করছে যুব নেতা হাসান আলী। কমরেড কলতান দাশগুপ্তকে, আচ্ছা, কমরেড সপ্তর্ষি দেব, চলেছে সপ্তর্ষি কংগ্রেস সপ্তর্ষি দেবকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত করছে আমাদের গুলদা। কংগ্রেস কলকাতা দাশগুপ্তকে আমাদের যুব নেতা হাসান আলী সম্বর্ধিত করছে। শফিকুল ইসলামকে ফুল দিয়ে সম্বর্ধিত করছে শেখ আলী হাসান ফুল দিয়ে সম্বর্ধিত করছে। এই ডিসিশন কি আমি নিই? এখনো ঢুকবেন না, তাদের কাছে অনুরোধ করছি তারা জেলার যারা আছেন তারা কি করলেন, একটি মেয়ে আইনের ছাত্র তৃতীয় বছরে, সে যখন এরকম শুনেছে, সে গতকালকে পরীক্ষা দিয়ে আজকে সকালবেলায় একটি চেয়ে মারার ছবি একে নিজে বাঁধিয়ে তারপরে নিয়ে এসছে অঙ্কিতা মিস্ত্রি, সে ছবিটা তুলে দেবে। আইনের ছাত্রী দ্বিতীয় বছরে, সে আজকে সকালবেলা একে নিজের ছবি বাঁধিয়ে তারপরে বিশ্ববিদ্যালয়ের ছবি তুলে দিলেন মুখার্জির হাতে। যে বিক্রম শুরু করেছিল সেখান থেকে চলছে। আমি এখন বলবো সপ্তর্ষি এখানে আছে যুব নেতা আচ্ছা, ধন্যবাদ আমাদের এই আপনারা জানেন নভেম্বরের 3 তারিখ পাহাড় জেলা কুচবিহার থেকে এই যাত্রা পথচলা শুরু করে লীলাক্ষী সহ আমি কথা রাখলাম, তুমি রাখনি, একেবারে প্রথম দিন থেকে পথ যাচ্ছে, কিন্তু তাদের কোনো ক্লান্তি নেই। কারণ যে আন্দোলনকে সামনে রেখে, যে দাবিগুলোকে সামনে রেখে তারা পথ হাঁটছে, সেই দাবিগুলো আমাদের সফলতা। আমাদের জেলায় 17 তারিখ রাতে 11:30টার সময় এই যাত্রা প্রবেশ করে এবং তখন আমাদের জেলার একেবারে এখানে আমাদের বেশিক্ষণ সভা হবে না, কিছু কথা এখানে আমরা বলে আমরা আমাদের এই সভার কাজ শেষ করে আবার বিষ্ণুপুর করতে হবে। সুযোগ করে আমাদের জেলার কেন্দ্রীয় সমাপ্তি সমাবেশ, সেখানে সকলকে যাওয়ার জন্য আমরা আবেদন করব। সন্ধ্যে 6টার মধ্যে সকলে সুযোগ দেখান। এখন আমাদের রাজ্যের যুবশক্তি পত্রিকার সম্পাদক পরিবার রাজনীতি আছে, তাকে বিচার কথা বলবার জন্য আবেদন করছি। আমার 1 মিনিটের ঘোষণা, এখানে যারা পদযাত্রী আছেন তারা কেউ যাবেন না,
এখানে আমরা আনতে পারিনি, কারণ এখানে একেবারে প্রকাশ্য জায়গা। পার্টি অফিসে সকলের জন্য, সকল পদযাত্রী কংগ্রেসের জন্য একটা টিফিন রাখা আছে। দয়া করে সেই টিফিনটা নামিয়ে কেউ যাবেন না, তাহলে আমাদের এত কষ্ট করে কংগ্রেসরা এই টিফিন সংগ্রহ করেছে, পয়সা দিয়েছে এই রাজাহাটের মানুষ, সেইটা মিসইউজ হবে। কংগ্রেস এইটা টিফিনটা নামিয়ে যাবেন না, যারা ভলান্টিয়ার তারা চলে যাবেন টিফিনটা দেওয়ার জন্য। কংগ্রেস যাওয়ার সময় পার্টি অফিস থেকে টিফিনটা নিয়ে যাবে, যা বলছেন কংগ্রেস কলকাতা রাখবে। উপস্থিত সভাপতি, ডিআইএসআই নেতৃত্ব, কংগ্রেস এবং পথচলতি মানুষকে গত ৩রা নভেম্বর থেকে এই রাজ্যের ডিআইএসআই এর এই রাজ্যের তরুণ কর্মীরা যৌবন আগামী ৭ই জানুয়ারি অব্দি গোটা পশ্চিমবাংলার পাহাড় থেকে সাগর পর্যন্ত পথ হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত আমরা এমনি এমনি নিয়ে খুব খুশি হইনি, এই সিদ্ধান্ত নিতে আসলে আমরা বাধ্য হয়েছি। আমাদের মাথার উপর দুটো ডবল ইঞ্জিন আছে, একটা রাজ্যের সরকার, একটা কেন্দ্রের সরকার। এখানকার সরকার বলেছিল বছরে 2 লাখ বেকারের কাজ হবে, আর ওখানকার সরকার বলেছিল বছরে 2 কোটি বেকারের কাজ হবে। একটা সরকারের বয়স 12 বছর, 12 দুগুণে 24 লাখ চাকরি হওয়ার কথা ছিল। আরেকটা সরকারের বয়স 9 বছর, 9 দুগুণে 18 কোটি চাকরি হওয়ার কথা ছিল। কিন্তু এই সময় পশ্চিমবাংলায় দাঁড়িয়ে, রাজারহাটের বুকে দাঁড়িয়ে আপনি আমি সকলে জানি এ একটি ভয়ঙ্কর নৈরাজ্যের পরিস্থিতির মধ্যে হয়েছে। এই খানিক দূরে সেক্টর 5, সল্টলেক, নিউ টাউন ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো আমাদের আরেকটু ছোটবেলায় যখন আমরা কলেজে পড়াশোনা করি তখন বিখ্যাত হয়েছিল এই কারণে যে এখানে সেই সময়ের অল্প বয়স্ক ছেলে মেয়েদের জন্য নতুন কাজের সুযোগ সেই সময়ের বামফ্রন্ট সরকার তৈরি করতে পেরেছিল। যে আইটি ইন্ডাস্ট্রি, সেইটার জন্য পড়াশোনা, সেই পড়াশোনা ছেলেদের চাকরি, তার জন্য হাজার হাজার নতুন প্রজন্মের ছেলেদের নতুন ধরনের কাজের সুযোগ যেটা খুলে গিয়েছিল, সেই কাজের সুযোগ গত 12 বছরে বিজেপি এবং তৃণমূল দুই সরকার বন্ধ করে দিয়েছে। আমার রাজ্যে উইপ্রো বলুন বা অন্য কোনো কোম্পানি বলুন, ইনফোসিস বলুন, তাদের কারো নতুন করে এমন ইন্ডাস্ট্রি তারা বাড়ায়নি যাতে করে আরো বেশি মানুষের কাজ হতে পারে। ফলে বাধ্য হয় কোনো মানুষ অল্প পয়সায় কাজ করতে বাধ্য হচ্ছেন, কাউকে কাউকে কাজের জন্য এলাকা ছেড়ে বহু দূরে চলে যেতে হচ্ছে। আমাদের সাথে পদযাত্রী পথ হাঁটছেন। করোনা লকডাউনের সময় টানা 23-24 দিন পায়ে হেঁটে 10-12 দিন শুধু বিস্কুট খেয়ে বাকি দিনগুলো খালি পেটে বাড়ি ফিরেছেন। না তার গুজরাট থেকে হেঁটে ফিরছিলেন, না গুজরাটের সরকার না পশ্চিমবাংলার সরকার তার দুবেলা দুটো খাবার ব্যবস্থা করেছে। এরা শুধুমাত্র ভাগের ব্যবস্থা করবে। আপনি কি খাবেন, আপনি কি করবেন, সেইটা নিয়ে মানুষ ভাগের রাজনীতি তৃণমূল বিজেপি করার চেষ্টা করবে। আমরা তাই এই প্রজন্মের যৌবন, বিক্ষুব্ধ যৌবন, অভিমানী যৌবন, লেগে থাকা যৌবন আসলে এই সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য রাস্তায় নেমেছি। আমাদের আগের প্রজন্মে এই ভগৎ সিং, এই ক্ষুদিরাম, কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদাররা, প্রফুল্ল চাকিরা, রামপ্রসাদ বিসমিল্লাহ এই বয়সে বা আমাদের আরেকটু ছোট বয়সে গোটা জীবন কিভাবে লড়তে হয়, একটা গোটা জীবন কিভাবে দেশের স্বাধীনতার জন্য আরো লক্ষ লক্ষ মানুষের ভালোর জন্য জীবনকে ব্যয় করতে হয় সেটা শিখিয়ে দিয়েছিলেন। আমরা তাদের যোগ্য উত্তরসূরি হতে পারবো তখন যখন আমরা এই যৌবনকে তার যোগ্য লড়াইয়ের পথে, যোগ্য ইনসাফের পথে, দুর্নীতির বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, কাজ না করার বিরুদ্ধে যে লড়াই, সেই ইনসাফের লড়াই আমরা করতে পারবো। এবং যত আমরা পথ এগোচ্ছি তত মানুষের ভালোবাসা যেভাবে আমাদের প্রতি বাড়ছে তাতে এখন স্পষ্ট যে আগামী 7ই জানুয়ারি ব্রিগেডের মাঠের বুকুল ছাপিয়ে ইনসাফের লড়াই পাহাড় থেকে সাগর পর্যন্ত প্রতিটা বুথে পৌঁছে যাবে। চোর কিংবা দাঙ্গাবাজদের বিরুদ্ধে লড়াই হবে, তাতে চাপ চেপে এই কথা বলে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। বিপ্লব। আচ্ছা, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট অভিনেতা কমরেড দেবদূত ঘোষ। কমরেড দেবদূত ঘোষকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি এবং সকলকে খবরদারির মাধ্যমে ওনাকে অভিনন্দন জানানোর জন্য আবেদন করছি। আমাদের কমরেড দেবদূত ঘোষকে পুষ্প শরৎ দিয়ে সম্বোধিত করবেন
আমাদের এই এরিয়া কমিটির সদস্য কমরেড কমল দাস। এখন প্রদ্যুৎদাকে কিছু কথা বলবার জন্য আবেদন করছি। আর মঞ্চে মূর্খা বক্তারা রয়েছেন, যাদের কথা দুটো শুনতে আপনাদের যারা দীর্ঘক্ষণ হাঁটছেন বা দীর্ঘক্ষণ অপেক্ষা করে রয়েছেন। আমরা সকালবেলা হাঁটা শুরু করেছি বারাসাত থেকে, আজকে এখানে এসে পৌঁছেছি এবং আমাদের রাজ্যের পার্টির যুব নেতৃত্ব এখানে উপস্থিত রয়েছে। মনোজ দাসের যুব রয়েছে, মীনাক্ষী আছে, সপ্তর্ষি আমাদের সাথে এতক্ষণ হাঁটলো। আপনারা এসেছেন বিগত যে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা দেখতে চান যে যুব শক্তির আমাদের দম আছে কি, দম আছে কিনা এটা দেখতে এসেছে। যে অনাচার রাজ্য জুড়ে চলছে, যে অনাচার রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। এবছর আপনারা কাগজ ভালো করে পড়েছেন কিনা জানি না, গতকালই দেখলাম বেকারত্বের হার 13% বেড়ে গেছে। গত বছর 12 ছিল। যে কোনো রাষ্ট্রের পক্ষে সেটা যদি 8% ওপরে থাকে তাহলে যুব সমাজ কি করবে, কোথায় যাবে? আমি সামান্য বেশিক্ষণ সময় নেব না, অভুক্ত রয়েছে, দীর্ঘক্ষণ ধরে হাঁটছে। মীনাক্ষী দেখে যে ছেলে মেয়েদের যারা দীর্ঘক্ষণ ধরে হাঁটছে তাদেরকে দিতে পাঠাচ্ছে। আমি দু একটা প্রয়োজনীয় কথা বলব। আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই যে রাজ্যে আমাদের একটা এমন বাতাবরণ তৈরি হয়েছে, যে বাতাবরণ নানা দিকে সে বোলপুরের সম্রাট ভোগ যিনি এখন বিহার থেকে আদর খাচ্ছেন, বারাসাতের সম্রাট ভোগ যিনি এখন ইডির আদর খাচ্ছেন, এরা এমন একটা পরিবেশ তৈরি করেছেন যে বাঙালি যেন এই চৌর্যবৃত্তি, এই যে হিন্দু মুসলমানের মধ্যে খেলা, এগুলো যেন মেনে নিয়েছে। একদমই নয়। আমরা গত 12 বছর ধরে দেখতে পাচ্ছি যে অনাচার পশ্চিমবাংলার উপর দিয়ে চলছে, সেই অনাচারের শেষ করতে এখন আমাদের যে যুব সমাজ, যুব শক্তি তারা রাস্তায় নেমেছেন। তারা জবাব চান আপনাদের কাছ থেকে যে এইটা যদি দীর্ঘদিন ধরে চলবে কিনা। কল্যাণীতে শো করতে গেছিলাম, পরশুদিন থিয়েটার ছিল, সেখানে মূলত দর্শক কারা হয় আমার বয়সী, নইলে আমার থেকে বয়সে বড়, আর নইলে একদম সবে স্কুলে কলেজে গেছে। মাঝখানের একটা যৌবন একেবারে অনুপস্থিত। এটাই পশ্চিমবাংলার এখন অবস্থা, এটাই এখন কলকাতার অবস্থা, রাজারহাটের অবস্থা, যেখানে সবে মাত্র কলেজ থেকে পাশ করেছে এবং তাদের থেকে 35-40 বছরের মধ্যে বয়স, তারা সমস্ত ছেলে মেয়ে যৌবন ভাগ্য অন্বেষণে কেউ হায়দ্রাবাদে চলে গেছেন, কেউ ব্যাঙ্গালোরে চলে গেছেন, কেউ বিদেশে চলে গেছেন, নইলে পেটের জোগাড় করবেন কি করে। কিন্তু এই অবস্থাটা দিনের পর দিন চলতে পারে না। সেই জবাব দিতে মীনাক্ষীর নেতৃত্বে, ধ্রুবর নেতৃত্বে রাস্তায় নেমেছে যৌবন। 7 তারিখ ব্রিগেড, সেখানে এরা বিচার চায়, ইনসাফ চায়। যে অনাচার ছাত্র সমাজের ওপর হয়েছে, চাষির ওপর হয়েছে, আপনারা জানেন যে চাষির মৃত্যু কিভাবে এখানে আড়াল করা হচ্ছে। এই সবে কদিন আগে বৃষ্টি হয়ে গেছে, 3 জন আলু চাষি এর মধ্যে আত্মহত্যা করেছে, সেটা খবরে এসেছে। আপনারা খবর দেখেছেন কিনা জানি না, আপনারা ওয়েবসাইট চেক করুন, সরকারি ওয়েবসাইটে মৃত্যুর সংখ্যা 0,0,0 আড়াল করা হচ্ছে সত্যিকে। শিল্পের ক্ষেত্রে বিনিয়োগের কথা বলছি, যখন নতুন সমীকরণ নীতি ছিল তার ফলে এখানে শিল্প করার অসুবিধে ছিল। বড় শিল্প তারপর যখন আসতে শুরু করে 2011 সালে বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে যে বাম সরকার এখানে চলত, সেই সরকার যখন সরে যাচ্ছে তখন আমরা শিল্পের বিনিয়োগের ক্ষেত্রে, চাকরির সম্ভাবনা তৈরি হওয়ার ক্ষেত্রে দেশের মধ্যে তৃতীয় সবার আগে গুজরাট, তারপর মহারাষ্ট্র, তারপরে পশ্চিমবাংলার স্থান ছিল। আজকে কোথায় এসে দাঁড়িয়েছে? আজকে আমরা 13তম তিনি যাচ্ছেন, মাননীয় যাচ্ছেন, বিদেশে যাচ্ছেন, এখানে সভা করছেন, গরিব সভাকে নিয়ে তারা সমালোচনা করছেন বাঙালির ভবিষ্যৎ নিয়ে, মূলত যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ নিয়ে। আপনারা যে কোনো একটা ডিপার্টমেন্টের, সরকারি ডিপার্টমেন্টের দিকে তাকান, সেটা দমকল হোক, পিডব্লিউডি হোক, শিক্ষা হোক, শাসন হোক, দেশের কেলেঙ্কারি হোক, একটার পর একটা জিনিস মানুষের সামনে এসে উপস্থিত করছে। তো এই সময় আমি দীর্ঘ বক্তৃতা করবো না, বিশ্লেষণে যাবো না। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে 7 তারিখে ব্রিগেডের উপস্থিতিতেই কি আমরা আমাদের কাজ শেষ করবো না। আমি বলছি দায়িত্ব নিন। আগামী দিনে, আগামী বছরে নতুন একটা নির্বাচন হচ্ছে, নতুন সরকার তৈরির নির্বাচন। সেই নির্বাচনে আজকে আপনারা শপথ নিন
যে অত্যাচারী শোষক প্রতিষ্ঠিত হয়েছে দিল্লিতে, আর তারই এজেন্ট পশ্চিমবাংলা ছড়ি ঘোরাচ্ছে। এই দুর্যোগকে হরানোর জন্য শপথ নিতে হবে। তার জন্য মীনাক্ষীরা, তার জন্য কৃষিকারা, ময়ূরগুলা রাস্তায়, ভুটুরা রাস্তায় নেমেছে। আপনাদের সবাইকে আজকে শপথ নিতে হবে যে হ্যাঁ, ওদের ঘামের মূল্য, ওদের রক্তের মূল্য আমরা দেব, তবেই কিন্তু আজকে এই পদযাত্রা সার্থক হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ নেতৃত্বকে। এখন আমাদের এই সম্বর্ধনা সভায় সংক্ষিপ্তভাবে বলবেন ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদিকা আমাদের মীনাক্ষী মুখার্জি। সাথী বন্ধু দীক্ষিতা লোক ছাত্ররা আছে দেবদুর্গা বলেছে, এই দুপুর থেকে যে রাস্তা দিয়ে আমরা হেঁটে এসেছি, এই রাস্তার সাথে আমাদের ছাত্র যুবদের সম্পর্ক বেশ খানিকটা পুরনো, একটু হৃদয়ে, একটু লড়াইয়ে, যন্ত্রণার এবং সাহসের। যে রাস্তা দিয়ে হেঁটে এসেছি, সেই রাস্তা যখন পার হয়ে আসছিলাম, তখন সহযোদ্ধারা বলছে 10 বছর আগে এগুলোতে ধানি জমি ছিল, এগুলোতে ফাঁকা ছিল, আজকে পুরো প্ল্যান সিটি। গোটা ভারতবর্ষের মধ্যে নয়ডার পর আমাদের রাজ্যে নিউ টাউন, রাজারহাট, এই সমস্ত এলাকাতে প্ল্যান সিটি বানানোর জন্য বামপন্থীরা গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের একদিকে কাজ, একদিকে মাথার উপরে ছাদ এবং এই গোটা এলাকাতে সাধারণ মানুষের বসবাসযোগ্য করার জন্য মানুষের ভোটও দিতেছিলেন, মানুষের আস্থাও রেখেছেন, মানুষের ভরসার কাজ হয়েছিলেন। কারণ তারা পাঁচিলে ঝুলে মোবাইল পুকুরে ফেলে দিয়ে আর চুরি করা তথ্য লুকাতে তারা জানতেন। এ রাস্তার সাথে আমাদের সম্পর্ক আরো একটু আত্মিক, কারণ আমাদের যন্ত্রণা এই রাস্তাতে দীর্ঘদিন মেলা করে বসেছে। पश्चिम बंगाल में दोनों तरह का मेला होता है। एक ममता बनर्जी का पैसे का मेला, कखनो माटी उत्सव, कखनो फूल मेला खेला, किछु ना पेल तो इलिश एवं रसगोल्ला उत्सव হয়েছে। গরিব মানুষের মেহনতের পয়সার মেলা 14 গোষ্ঠীর সর্বনাশ করেছে। আর আমরা ছাত্ররা, যুবরা আমরা দেখেছি গোটা রাজ্যের বেকার ও হতাশার মেলা এই গোটা বিধাননগর সল্টলেক নেতৃত্বের মেলা। শীতের দিনে, বর্ষার রাতে, গরমের কাঠ ফাটা রোদে, টিপল পেকে, হাতে থালা নিয়ে, কখনো সাদা মার্কিন গোটা গায়ে ঢাকা নিয়ে, কখনো আমরণ অনশনে, কখনো শীতের রাতে পুলিশের জল কামানে ভিজে, কখনো ক্লিনিকটা পর্যন্ত করতে দেয়নি, পিটিয়ে তুলে দিয়েছে, কখনো বিধাননগর হসপিটালে ভর্তি হয়েছে তো স্যালাইন দেবার জন্য মিডিলটা পর্যন্ত হসপিটালের নার্সরা হাতে চ্যানেল করে দেয়নি। দুটো মেলা চলেছে পশ্চিমবঙ্গে। আমরা এই গোটা রাস্তা জুড়ে আপনাদেরকে কথা দিতে পারি, আশা দিতে পারি, ভরসা দিতে পারি, লড়াইয়ের ময়দানে থাকুন। লুটেরারা এই পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবে, খেটে খাওয়ারা মেধার ভিত্তিতে পশ্চিমবঙ্গকে আলোর দিকে নিয়ে যাবে। আরো একটা বড় লড়াইয়ের মাঠ 7 জানুয়ারি। আসুন, আমরা অপেক্ষা করব সংগ্রামী মানুষের জন্য। ইনকালাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ।